আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস উইকলি রিভিউতে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসি যে ফাউলটা করেছেন সেই ফাউলের পরিপ্রেক্ষিতে তাকে কেন রেড কার্ড দেওয়া হয় নাই সেই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরম। এক্সপ্লেনেশনের জায়গাটা যেমন আসে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির তরফ থেকে, তা হচ্ছে এটা সিরিয়াস ফাউল প্লে বলে মনে হয় নাই, এই কারণে সেটাকে রেড কার্ড দেওয়া হয় নাই। এটা নিয়ে যারা ডিবেট করছেন তাদেরকে আরও বেশ কয়েকটা ছবি দেখাতে চাই। প্রথম ছবিটা দেখাচ্ছি, আশরাফ হাকিমি ভিনিসিয়াস জুনিয়রকে যে ফাউলটা করেছেন, এই ফাউলটা তো আসলে ফাউল হিসেবেই কাউন্ট করা হয় নাই। সিরিয়াস ফাউল প্লে তো দূরের কথা, কার্ড দেওয়া তো অনেক দূরের কথা। আরেকটা ফাউল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমেরিকা এবং প্যারাগুয়ের ম্যাচে, সেখানেও কিন্তু একদম সিমিলার প্যাটার্নে একটা ট্যাকেল ছিল। সেই জায়গাটাতেও সিরিয়াস ফাউল প্লের আওতায় নেওয়া হয় নাই এবং সেখানে কোনো কার্ড প্রোভাইড করা হয় নাই। পরবর্তী ছবিটা দেখাতে চাই, যেটা পর্তুগাল ম্যাচে, সেখানেও কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা একটা সিরিয়াস ফাউল প্লে, বাট সেখানেও কিন্তু কোনো প্রকার সিরিয়াস ফাউল প্লে কল করা হয় নাই এবং সেই জায়গায় কোনো কার্ড দেওয়া হয় নাই। পরের ছবিটা আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের একটা ম্যাচে, যেখানে কাই হাভার্টজ তিনি এরকম একটা ট্যাকেল করেছেন, সেটাকেও কিন্তু সিরিয়াস ফাউল প্লের আওতায় নিয়ে আসা হয় নাই এবং সেই জায়গাটা থেকেও আসলে কোনো কার্ড দেওয়া হয় নাই। আরও দুইটা ছবি দেখাতে চাই, একটা সেনেগাল এবং ফ্রান্স ম্যাচে এমবাপ্পেকে পেনাল্টি এরিয়ার ভেতরে এইভাবে একটা ট্যাকেল করা হয়েছিল, সেটাকেও কিন্তু আলটিমেটলি কোনো কার্ড বা সিরিয়াস ফাউল প্লের আওতায় কিন্তু নিয়ে আসা হয় নাই। আরেকটা ছবি দেখাতে চাই, যেই ছবিটা আবার একটু অন্যরকম, যেটা হাইতি ভার্সেস স্কটল্যান্ড ম্যাচে দেখতে পাচ্ছেন, এটাকেও সিরিয়াস ফাউল প্লের আওতায় নিয়ে এসে আসলে এটাকেও কোনো কার্ড দেওয়া হয় নাই। এবারে যতগুলো ছবি আমি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা ছবিকে একটু একসঙ্গে আমার স্ক্রিনের উপর উপস্থাপন করে আপনাদেরকে দেখাতে চাই। এর একটাতেও কোনো কার্ড দেওয়া হয় নাই, যার মধ্যে প্রত্যেকটাই এই বিশ্বকাপের শুধুমাত্র একটা ইংলিশ প্রিমিয়ার লিগ, অর্থাৎ এই জায়গাটায় সিরিয়াস ফাউল প্লের আওতায় নিয়ে আসা হয় নাই। লিওনেল মেসিটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রকে আশরাফ হাকিমি যেভাবে ওই সময় ফাউল করেছিলেন, সেটার কর্ষণ নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়াটাও হয়তো বা উচিত ছিল, বাট সেটা নিয়ে আসলে কথা হয় নাই। এবারে একটু বলতে চাই যে আসলে এই ট্যাকেলগুলো কেন সিরিয়াস ফাউল প্লের আওতায় নেওয়া হয় নাই। মূলত সিরিয়াস ফাউল প্লের আওতায় আসতে গেলে যে কয়েকটা ক্যাটাগরি আছে, প্রথম ক্যাটাগরিটা হচ্ছে এখানে কোনো প্রকার এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হয়েছে কিনা, নাম্বার 2 এটা কোনো ব্রুটাল চ্যালেঞ্জ ছিল কিনা, নাম্বার 3 এখানে এন্ডেঞ্জার্ড দ্য সেফটি অফ দ্য অপোনেন্ট, অর্থাৎ অপোনেন্টের সেফটি ইস্যুতে কোনো এন্ডেঞ্জারমেন্ট ছিল কিনা। এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আসলে করা হয়। এই তিনটা ক্রাইটেরিয়ার যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, সেখানেই কিন্তু সেটাকে একটা বলা হয় যে আলটিমেটলি এটা কার্ড পাওয়ার মতো বা কশন পাওয়ার মতো একটা ফাউল। তবে এখানে আরও তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ওপেন স্ট্রেট স্টাড ফাউল করা হচ্ছে কিনা, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখবেন যে মেসি যে সময়টা আসলে ফাউলটা করেছেন, ওই ফাউলটা কিন্তু আলটিমেটলি পাটা স্ট্রেট অবস্থায় ছিল। সো দ্যাট ইজ ওপেন স্ট্রেট স্টাড বলা হয়। যারা কমেন্ট্রি করতে চান, আপনাদের জন্য এই শব্দটা অনেক উপযোগী হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাবাভ দ্য অ্যাঙ্কেল হাইট, অ্যাঙ্কেল হাইটের ওপরে সেই চার্জটা করা হয়েছে কিনা, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে কিন্তু তখন সেটাকে সিরিয়াস ফাউল প্লে বলে গণ্য করা হয়। এখন মেসির ক্ষেত্রে সেই দুইটা জায়গা অবশ্যই কোয়ালিফাই করে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ফাউলটার ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টাই কোয়ালিফাই করে। খেয়াল করে দেখবেন ওই ফাউলটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকমই ছিল, সেটা একটা ওপেন স্ট্রেইট ফাউল ছিল এবং সেই সঙ্গে সেটাও কিন্তু অ্যাঙ্কেল হাইটের ওপরেই ছিল। ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা তো চিন্তা করে দেখেন, সেখানেও কিন্তু ওপেন স্ট্রেইট ছিল এবং সেই জায়গাটাতে আলটিমেটলি কিন্তু সেটা অ্যাঙ্কেল হাইটের ওপরেই ছিল, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন আপনি যদি চিন্তা করেন পর্তুগালের ম্যাচটা, সেটাও একটা স্লাইডিং ট্যাকেল ছিল এবং সেই জায়গাটাও অ্যাঙ্কেল হাইটের ওপরেই কিন্তু চার্জটা ছিল, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি অপোনেন্টের পাটা ওপরে থাকে, মাটির ওপরে থাকে, তখন সেটাকে সিরিয়াস ফাউল প্লে বলে ওইভাবে গণ্য করা হয় না। যেমনটা আমি একটু আগে আপনাদেরকে আরেকটা ম্যাচে দেখিয়েছিলাম, যেটা হাইতি ভার্সেস স্কটল্যান্ড, সেখানে কিন্তু অপোনেন্টের পা কিন্তু ওপরের দিকে ছিল। সো অপোনেন্টের পা ওপরের দিকে থাকার কারণে সেখানে ইন্টেন্সিটিটা অনেক বেশি মাত্রায় থাকে না, কিন্তু বাদ বাকি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খেয়াল করে দেখবেন যে অপোনেন্টের পা নিচের দিকেই আছে, তার মানে এটা বেস্ট ইন্টেন্সিটিটাই নিচ্ছে। এখন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সিরিয়াস ফাউল প্লেকে কোয়ালিফাই করে, কিন্তু তাহলে কেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দিলেন না সেখানে কার্ড বা সেখানে ইন্টারফেয়ার করলেন না? এর কারণটা হচ্ছে ইন্টেনশন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এর পুরো কারণটা হচ্ছে ইন্টেনশন। এই একটা জায়গা বোধহয় সবাই ভুলে যাচ্ছে। কারণটা হচ্ছে সিরিয়াস ফাউল প্লের ক্ষেত্রে এখানে একটা বিষয় কিন্তু বলা আছে, যে এই ঘটনাটার ইন্টেনশনটা আসলে প্লেয়ারের ইন্টেনশনটা কি বলের দিকে ছিল নাকি সত্যি সত্যি ওই প্লেয়ারকে মারার দিকে ছিল। আপনি যদি ইন্টেনশনটা
ওই প্লেয়ারকে মারার দিকে না হয়ে বলের দিকে কিংবা ইনসিডেন্টাল ইকুয়েশন ঘটে, তখন কিন্তু এই যতগুলো নিয়ম আছে সিরিয়াস ফাউল প্লের জন্য সেগুলোকে দেখা যাচ্ছে এই ফিফা বিশ্বকাপে। আমি আবারও বলছি, আমি বলছি না যে সেটা আমার ক্ল্যারিফিকেশন, দেখা যাচ্ছে এই ফিফা বিশ্বকাপে যে ইন্টেনশনের উপর বেস করে কোনোটার ক্ষেত্রেই কিন্তু সেটাকে সিরিয়াস ফাউল প্লে বলে গণ্য করা হচ্ছে না। মূলত এই জায়গাটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তো চেক করছেন, চেক করে আলটিমেটলি আমি যতগুলো বিষয় বললাম যেটা ফিফার লতে লেখা আছে, এই প্রত্যেকটা বিষয় ফিফার লতে লেখা আছে, আমি যতগুলো দেখালাম সেটা শুধুমাত্র মেসি না, আশরাফ হাকিমের কথা যদি বলি বা বাদ বাকি ম্যাচগুলোর কথা যদি বলি, পর্তুগালের ম্যাচ থেকে শুরু করে সবগুলো ম্যাচে, প্রত্যেকটা ম্যাচেই সিরিয়াস ফাউল প্লের যতগুলো শর্ত আছে সবগুলো শর্তকে সেটা মানে। কিন্তু এই বিশ্বকাপে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা হচ্ছে ইন্টেনশনটাকে রেফারিরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, যে ওয়েদার এটা কি আসলেই ইচ্ছাকৃতভাবে ওকে মারার জন্য কোনো ব্রুটাল কাজ ছিল, নাকি এই জায়গায় এটা একটা অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল প্লে হয়েছে। মেসির সময়টা যে বিষয়টা লেখা ছিল সেটা হচ্ছে VR checked it but no card was shown, many are shocked but it looked more accidental than reckless, no red card. From the footage description, Messi's contact with Mendy seems to come from momentum and positioning rather than an intentional stamp or reckless follow through. In football law, red card for serious foul play requires excessive force or clear endangerment of an opponent. অর্থাৎ এখানে একটা কথা বলাই আছে, খেলার মোমেন্টামে, চার্জের মোমেন্টামে এবং পজিশনিংয়ে যদি আলটিমেটলি এইরকম ট্যাকেল হয়ে যায়, এরকম ট্যাকেল হলে সেটাতে কিন্তু আসলে কার্ড বা রেড কার্ডটা আসলে দেয়া হয় না। অনেকে বলবেন যে মেসিরটা তাহলে তো ইয়েলো কার্ড দিতে পারতো, আপনি একটু চিন্তা করে দেখেন ভিনি জুনিয়রের ক্ষেত্রে তো ফাউলই দেয় নাই। সো আলটিমেটলি ডেফিনেটলি ভিনি জুনিয়রের ক্ষেত্রে ফাউল দেওয়াটা উচিত ছিল। রেড কার্ড নাকি ইয়েলো কার্ড আমি সেই বিতর্কে যাচ্ছি না, এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অনফিল্ড রেফারি ভিনি জুনিয়রের ক্ষেত্রে ফাউলটা দিতে পারতেন। বাট ফ্যাক্ট ওয়াজ আমার কাছে যেটা মনে হয় যে এই যে রেড কার্ডের ক্ষেত্রে এবার আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই সব কিছু নিয়মকানুনের ঊর্ধ্বে ইন্টেনশনটাকে অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেয়া হচ্ছে এই বিশ্বকাপে। সো দ্যাট ইজ ইট, যেটা আমার কাছে মনে হয় যে আলটিমেটলি সকল কিছুই হয়তো বা ফিফার নিয়মে কোয়ালিফাই করছে, কিন্তু ওই যে ইন্টেনশনের জায়গাটা যখন চলে আসছে এবং সেটা খেলার মোমেন্টামের মধ্যে যখন ঘটে যাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি সেটাকে আর সিরিয়াস ফাউল প্লে বলে গণ্য হচ্ছে না। এটা এই বিশ্বকাপে দেখতে পাচ্ছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।